powered by One Feather Entertainment. অবন্তিপুরের রাজবধূ যামিনী এবং রাজা ভূপতির জীবন যেন শুরু হয়েছিল এক স্বপ্নময় প্রেমের মধ্যে দিয়ে। কিন্তু জীবন তো শুধু প্রেমের কবিতা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে দায়িত্ব, কর্তব্য, সংসার এবং বাস্তবতার কঠিন স্পর্শ। সেই স্পর্শ কিভাবে বদলে দেয় দুটি মানুষের জীবন, কিভাবে ভালোবাসার মধ্যেও জন্ম নেয় নিঃসঙ্গতা, সেই গল্পই আজ আমরা শুনব। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আমাদের আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে রাজার বউ। রাজা ভূপতির চরিত্রে আমি শৌক্তিক, যামিনীর চরিত্রে পিয়ালি চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে শৌক্তিক, পিয়ালি এবং দীপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রাজার বউ। 20 বছর বয়স থেকে যামিনী রানী। যামিনীর স্বামী ভূপতির রাজ্য আসলে একটা বড় জমিদারি মাত্র। বছরে 1,50,000 টাকার বেশি আয় হয় না। ভূপতি শুধু উপাধির জোরে রাজা, তাই যামিনীও অভিধান অনুযায়ী সত্যিকারের রাজার রানী নয়, উপাধির রানী, অর্থাৎ রাজার বউ। ভূপতিরা মোটে 3 পুরুষ ধরে রাজা। কলকাতায় অনেকগুলো সরু গলি আছে, সেগুলোর একটিতে মাঝারি আকারের দোতলা একটি লাল বাড়িতে ভবশঙ্কর রায় নামে এক ব্যক্তি মাসে 250 টাকা করে আয় করে বড় সংসারের ভরণ পোষণ করেন। সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে তাদের আড্ডায় তার মুখে শোনা যায় তার পূর্বপুরুষদের নাকি প্রায় গোটা ভারতবর্ষের সমান একটি জমিদারি ছিল। সেই গল্পের তাল সমান জমিদারির তিলটুকুই হল ভূপতির বর্তমান সাম্রাজ্য। ঘটনাটা ঘটেছিল ভূপতির প্রপিতামহ মহীপতির সময়ে। মহীপতি ছিলেন ভবশঙ্করের সেই শেষ জমিদার পূর্বপুরুষের প্রধান নায়েব। অবশ্য তিনি নিজেকে দেওয়ান বলতেই বেশি পছন্দ করতেন, কিন্তু জমিদার তাকে ডাকতেন নায়েব মশাই বলে। সেই অপমানের রাগ থেকেই কিনা কে জানে মহীপতি গোপনে এমন সব ষড়যন্ত্র করেছিলেন যে শেষ পর্যন্ত জমিদারির অর্ধেক বিক্রি হয়ে গেল, আর বাকি অর্ধেক এসে পড়ল তাঁরই দখলে। ভূপতির পিতামহ যদুপতির আমলে বিক্রি হয়ে যাওয়া অংশটাও আবার ফিরে এলো। জমিদারির আয় প্রতিপত্তি ক্রমশ বাড়তে লাগলো। তারপর মৃত্যুর 3 বছর আগে যদুপতি রাজা যদুপতি রায় চৌধুরী সরকার অবন্তিপুর রাজ এস্টেট উপাধি লাভ করেন। যদুপতির ছেলে গণপতির জীবনের শেষ দিকে একটি নতুন স্বাদ জাগল। তিনি ভাবলেন শুধু রাজা হয়ে থাকলে চলবে না, তাকে মহারাজ হতে হবে। বংশের মর্যাদা ধাপে ধাপে বাড়িয়ে নিয়ে যাওয়াই যেন তার কাছে এক ধরনের কর্তব্য হয়ে উঠেছিল। তখন জমিদারি থেকে বেশ ভালোই আয় হতো, আর সেই আর্থিক সচ্ছলতাই হয়তো তার এই উচ্চাকাঙ্ক্ষাকে আরও উস্কে দিয়েছিল। মহারাজা হওয়ার ব্যর্থ চেষ্টায় গণপতি এত টাকা ঢেলে দিয়ে গেল যে সেই টাকায় জমিদারি কিনলে ছেলেকে হয়তো রাজার উপযুক্ত একটা ছোটখাটো রাজ্য দিয়ে যেতে পারত। কিন্তু রাজ্য বাড়ানোর বদলে সে সেটাকে আরোই ছোট করে দিয়ে গেল। তার ফলে মুশকিলে পড়েছে ভূপতি। জমিদারির আয়ে রাজা সেজে থাকা সহজ ব্যাপার নয়। আয় ব্যয়ের সামঞ্জস্য রেখে চলতে গিয়ে 32 বছর বয়সেই ভূপতির মাথায় একটু টাক দেখা গিয়েছে। যামিনীর বিয়ের সময় অবশ্য টাকটা ছিল গণপতির মাথায়। ভূপতি তখন 23 বছরের যুবক, মাথা ভরা কুচকুচে কালো চুলে সে তখন চাকরের সাহায্যে যত্ন করে সিঁথি কাটত। যামিনী রূপসী, রাজার বউ বলে সে রূপসী নয়, বরং রূপসী বলেই সে রাজার বউ। সব রূপের মতো যামিনীর রূপেরও একটা ইতিহাস আছে। 4 পুরুষ আগে যে দরিদ্র বংশের প্রত্যেক নরনারীর গায়ের রং ছিল সাঁওতালদের মতো কালো আর চেহারা ছিল চীনাদের মতো কুৎসিত,
সেই বংশের সিন্দুক যদি 4 পুরুষ ধরে টাকায় ভরা থাকে, তাহলে দেখা যায় 4 পুরুষের মধ্যেই বংশের সেই কালিমা একেবারে মুছে গিয়ে সেখানে রূপ আর শ্রী জমা হয়েছে স্তূপের মতো। যামিনী রাজার মেয়ে নয়, তবে বনেদি ঘরের মেয়ে। অনেক পুরুষ ধরে তাদের লোহার সিন্ধুকে প্রচুর টাকা জমে আছে। বহু পুরুষের সঞ্চিত রূপ যেন যামিনীকে রূপকথার রাজকুমারীর বাস্তব প্রতিনিধি করে তুলেছে। পার্থিব তিলোত্তমার মতো বহু যুগ ধরে বহু ভিন্ন রূপসীর সৌন্দর্য যেন তার মধ্যে এসে সঞ্চিত হয়েছে। তার বাঁকানো ভ্রু থেকে পায়ের গোলাপি নখ পর্যন্ত সর্বত্রই রয়েছে বিচিত্র রূপরেখা আর মিশ্র বর্ণ লাবণ্যের অপূর্ব সমাবেশ। বিয়ের আগে রানী হওয়ার আশীর্বাদ যামিনী অনেকবার শুনেছিল, কিন্তু রানীত্ব বলতে মানুষের ঠিক কী ধরনের অস্তিত্ব বোঝায় সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। তাই রানী হওয়ার স্বপ্নও সে দেখত না, আর একদিন যে তাকে সত্যি রানী হতে হবে এমন ধারণাও তার মনে ছিল না। রাজবধূ হয়ে প্রথম বছরটা তাই তার বেশ কিছুটা বিহবলতা আর ভয়ের মধ্যেই কেটে গিয়েছিল। আচার আচরণ চালচলন কিছুই তার শেখার বাকি ছিল না। বনেদি ঘরের মুন্সিয়ানার সঙ্গে জটিল জীবনকে সুন্দরভাবে বুনে নিয়ে চলার শিক্ষা তার জন্মগত ছিল। কিন্তু যতই বনেদি পরিবারের মেয়ে হোক না কেন, রাজরাজরাদের বাড়িতে সত্যি রক্ত মাংসের মানুষ বাস করে কিনা সে বিষয়ে তার মনে একটা সংশয় বরাবরই ছিল। কুমারী জীবনে সে যে রাজাদের চিনত তারা সবাই ছিল উপকথা, রামায়ণ, মহাভারত আর ইতিহাসের জগতের মানুষ। অবন্তিপুর রাজ এস্টেটের রাজপুত্রের সঙ্গে তার বিয়ের কথা চলছে। যেদিন সে এই খবর শুনেছিল সেদিন তার কল্পনায় ভেসে উঠেছিল রহস্যে স্তব্ধ মার্বেল পাথরের প্রাসাদ, ময়ূর, চামর সেবিত সোনার সিংহাসন আর একদল বিচিত্র উজ্জ্বল পোশাক পরা গম্ভীর ও সুমন্নত নরনারী, আর কোমরে তরোয়াল ঝোলানো উষ্ণীষ পরা এক অশ্বারোহী রাজকুমার। অবন্তিপুরে পা দিয়েই যামিনী সেই কল্পনাগুলো আবার তার মনের কল্পনা লোকের মধ্যে গুছিয়ে তুলে রাখল বটে, তবু অল্প অল্প ভয় তার মনে রয়েই গেল। বউরানীর পদমর্যাদা কি, তাকে কি বলতে আর কি করতে হয়, কোথায় সরলতার সীমা টেনে কতটা অভিনয় করে চলতে হয়, এসব না জানার কারণে প্রথম বছরটা তার দুশ্চিন্তার মধ্যেই কেটে গিয়েছিল। সে বারবার স্বামীকে জিজ্ঞেস করত, আমি কোনো দোষ করছি না তো? আমার কোনো ভুল হচ্ছে না তো? না গো, তোমার কোনো দোষ হচ্ছে না, আর কোনো ভুলও তুমি করছো না। সবই তোমার প্রশংসায় পঞ্চমুখ। ত্রুটি হলে কিন্তু বলো, শুধরে দিও, আমার শিখিয়ে নিও। তোমার কিচ্ছুই শেখার নেই মিনি। তাই হবে, এ কথা হয়তো মিথ্যে নয়। আমি বোধহয় অকারণে বিচলিত হই, অকারণেই এত ভাবি। তারপর রাতটা সে বেশ আত্মতৃপ্তি নিয়ে কাটিয়ে দিত, কিন্তু পরদিন চারদিকে জীবনের সেই অগোছালো সমারোহ দেখে আবার তার অস্বস্তি শুরু হতো। তার এই ভীরুতা ও অস্বস্তি বোধের মধ্যে কোনো তিক্ততা বা বিরক্তিকর প্রকাশ ছিল না, বরং সেটি তার স্বভাবের সহজাত নম্রতা, সৌজন্য ও কোমলতার সঙ্গেই এমনভাবে মিশেছিল যে মানুষ সেটাকে দুর্বলতা হিসেবে না দেখে তার ব্যক্তিত্বের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য বলেই মনে করত। যামিনী এমন এক পরিবেশে বড় হয়ে উঠেছিল যেখানে তাদের পরিবারকে বনেদি ও সম্ভ্রান্ত বলে গণ্য করা হতো, আর আশপাশের অধিকাংশ পরিবার ছিল তুলনামূলকভাবে কম অবস্থাপন্ন। ফলে নিজের অজান্তেই তার মনে এক ধরনের সূক্ষ্ম আত্মগরিমা জন্মেছিল। সে কখনো ইচ্ছাকৃতভাবে কাউকে ছোট করতে চাইত না, কিন্তু নিজের সামাজিক অবস্থান সম্পর্কে অচেতন সচেতনতা থেকে মাঝে মাঝে এমন কিছু কথা বা আচরণ করে ফেলত যাতে ছোট ঘরের মেয়েদের মনে আঘাত লাগত। তাদের অভিমান বা কষ্টের কথা বুঝতে পারলে যামিনী মনে মনে একটু বিস্মিত হতো। সে ভাবত, এত সামান্য বিষয় নিয়ে কেউ রাগ করে কিভাবে?
আমি হলে তো এমন তুচ্ছ কারণে অভিমান করে নিজেকেই ছোট করতে লজ্জা পেতাম। এই ভাবনার মধ্যেই তার অদৃশ্য অহংকারের পরিচয় লুকিয়েছিল। সে নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বলে প্রকাশ্যে ভাবত না, কিন্তু নিজের রুচি, শিক্ষা ও পারিবারিক মর্যাদাকে স্বাভাবিকভাবেই একটু উঁচু স্থানে বসিয়ে দেখত। তার কথাবার্তা, ব্যবহার এবং চলাফেরার মধ্যে এই সূক্ষ্ম অহংকারের ছাপ বাড়ির লোক ছাড়া প্রায় সকলেই টের পেত। তবে অবন্তিপুরে রাজবাড়ির নববধূ হয়ে আসার পর পরিস্থিতি বদলে গেল। নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন দায়িত্ব এবং রানী পরিচয়ের অচেনা ভার তার মধ্যে এক ধরনের লজ্জা, সংকোচ ও সতর্কতা সৃষ্টি করল। সেই কারণে তার পুরনো আত্মগরিমা অনেকটাই আড়ালে চলে গেল। কিন্তু শুধু অহংকার চাপা পড়ল বলেই তো মানুষের চরিত্রে এমন অসাধারণ মাধুর্য জন্মায় না। যামিনীর ক্ষেত্রে যা ঘটেছিল তা আরও গভীর। সে নিজেই রাজবাড়ির বিশাল আয়োজন, প্রথা, আচার এবং নিজের নতুন পরিচয় নিয়ে এতটাই সচেতন ও সংকুচিত ছিল যে তার আচরণের মধ্যে এক ধরনের কোমল বিনয় এসে গেল। এই আত্মসংশয় তাকে মানুষের কাছে আরও প্রিয় করে তুলল। তার সৌন্দর্য ছিল, তার শিক্ষা ছিল, তার রুচি ছিল, এসবের জন্য মানুষ তাকে সম্মান করতই। কিন্তু শুধু এসব থাকলে হয়তো মানুষ তাকে প্রশংসা করত, দূর থেকে শ্রদ্ধা করত এবং তার প্রাপ্য ভালোবাসাও দিত। তবে সেই ভালোবাসা হতো সাধারণ ভালোবাসা। বাস্তবে যা ঘটল তা তার চেয়েও অনেক বেশি। নিজের মৃদু ভীরুতা, বিনয় আর আন্তরিকতার কারণে যামিনী এমন এক মাধুর্যে ভরে উঠল যে সে শুধু মানুষের প্রশংসা অর্জন করল না, তাদের হৃদয়ও জয় করে নিল। কোনো বিশেষ চেষ্টা ছাড়াই সে মানুষের মনে এমন একটি স্থান করে নিল যা সাধারণ জনপ্রিয়তার চেয়েও অনেক উঁচু। অন্যদের তুলনায় সামান্য বড় বাড়িতে, সামান্য বেশি ধনী পরিবারে এসে কেবল রাজা ও রাজবাড়ি শব্দের প্রতি নিজের স্বাভাবিক শ্রদ্ধা ও সংকোচের কারণে সে এমন এক স্নিগ্ধ, নম্র ও আপন মানুষ হয়ে উঠেছিল যে চারপাশের লোকের মনে তার জন্য এক গভীর, ভাষায় প্রকাশ করা কঠিন স্নেহ ও ভালোবাসা জন্ম নিল। মানুষের হৃদয়ে নিজের জন্য এই অনির্বচনীয় প্রীতি জাগিয়ে তোলার বিরল ক্ষমতা যেন ধীরে ধীরে যামিনীর স্বভাবেরই অংশ হয়ে উঠল। যামিনীর জয় করা অসংখ্য হৃদয়ের মধ্যে সবচেয়ে কঠিন, সবচেয়ে দুর্জয় ছিল গণপতির স্ত্রী নগেন্দ্রবালার হৃদয়। তাকে সহজে জয় করা কারো পক্ষেই সম্ভব ছিল না। নগেন্দ্রবালা ছিলেন মোটাসোটা, তেজস্বী এবং প্রবল ব্যক্তিত্ব সম্পন্না একজন মহিলা। তার উপস্থিতি ছিল এমন যে বাড়ির লোকজন স্বভাবতই তাকে সমীহ করে চলত। স্বভাবের দিক থেকে তিনি ছিলেন অত্যন্ত কর্তৃত্বপরায়ণা। স্বামী এবং ছেলেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলে তিনি আনন্দ পেতেন। দাস দাসী, চাকর বাকর, আশ্রিত আত্মীয় কেউই তার শাসনের বাইরে ছিল না। সংসারের প্রতিটি মানুষ, প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত যেন তাকে কেন্দ্র করেই আবর্তিত হবে, এটাই ছিল তার অঘোষিত নিয়ম। সংসারের কেন্দ্রে নিজেকে না রাখতে পারলে তার যেন শান্তি হতো না। নিজের ক্ষমতা ও অধিকারের পরিসরের মধ্যে তিনি নিজেকে এমন এক উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিলেন যে বাড়ির কেউ যদি কোনো বিশেষ অনুমতি চাইত কিংবা কোনো অন্যায় কাজও করে পার পেতে চাইত, তবে প্রথমে নগেন্দ্রবালার মন জয় করতে হতো। তার পায়ে তেল দিয়ে তার মন রক্ষা করে তার সম্মতি আদায় করে নিলেই অনেক অসম্ভব কাজও সম্ভব হয়ে যেত। এমন একজন নারী প্রথমবার যখন যামিনীকে দেখলেন, তখন বউয়ের অসাধারণ রূপ দেখে তার মনে একটু ঈর্ষার সঞ্চার হলো। এই ঈর্ষা তিনি খুব বেশি দিন লুকিয়ে রাখতেও পারলেন না। প্রথম দিকে বিভিন্ন সময়ে তার বিরক্তি ও অসন্তোষ প্রকাশ পেতে লাগল। বিশেষ করে সমস্যা দেখা দিত দেব পূজাকে কেন্দ্র করে। নগেন্দ্রবালার চরিত্রের মধ্যে একটি গভীর বৈপরীত্য ছিল।
সারা জীবন তিনি সংসারের সকলের উপর কর্তৃত্ব করেছেন, সকলকে নিজের ইচ্ছামতো পরিচালনা করেছেন। কিন্তু মানুষের হৃদয়ের গভীরে যে একটি চিরন্তন আকাঙ্ক্ষা থাকে, নিজের চেয়েও বড়, নিজের চেয়েও মহৎ কোনো শক্তির সামনে মাথা নত করার আকাঙ্ক্ষা, সেটি তার মধ্যেও ছিল। সংসারে তিনি ছিলেন শাসক, কিন্তু ঈশ্বরের সামনে তিনি হতে চাইতেন ভক্ত। সম্ভবত সেই আকাঙ্ক্ষা দীর্ঘদিন পূর্ণভাবে প্রকাশের সুযোগ পায়নি। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গৃহদেবতার প্রতি তার ভক্তি যেন আরও প্রবল হয়ে উঠল। দেবতার নিত্য সেবা, ভোগ নিবেদন, আরতি, পূজার আয়োজন এসব তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ালো। প্রায় এক ধরনের ব্যক্তিগত উৎসবের মতো তিনি এই সব কিছুকে পালন করতেন। স্বাভাবিকভাবেই তিনি চাইলেন বাড়ির নতুন বউও এই ধর্মাচরণের অংশ হোক। কিন্তু এখানেই যামিনী বড় বিপদে পড়ল। তার বাপের বাড়িতেও দোলযাত্রা, দুর্গাপূজা এবং অন্যান্য উৎসব জাঁকজমক করে পালিত হতো বটে, কিন্তু প্রতিদিনের নিয়মিত গৃহপূজার কোনো ব্যবস্থা সেখানে ছিল না। ফলে পূজার উৎসব মুখর দিকটির সঙ্গে তার পরিচয় ছিল যথেষ্ট, কিন্তু পূজার সূক্ষ্ম নিয়মকানুন সম্পর্কে তার জ্ঞান ছিল খুবই সীমিত। সে জানত ঠাকুরের সামনে ফুল দিতে হয়, বেলপাতা দিতে হয়, নৈবেদ্য সাজাতে হয়, কাঁসর ঘণ্টা বাজাতে হয়, পুরোহিত মন্ত্র পড়েন, এই পর্যন্তই। পূজার আচারবিধির গভীরতা, উপকরণের ব্যবহার, মন্ত্রের অর্থ বা ক্রম এসব বিষয়ে তার কোনো প্রশিক্ষণ ছিল না। কিন্তু নগেন্দ্রবালা এ ব্যাপারে কোনো রকম ছাড় দিতে রাজি ছিলেন না। তার মতে, যে মেয়ে অবন্তিপুরের রাজ পরিবারের বধূ, যে একদিন এই পরিবারের রানী হবে, তার যদি ঠাকুর পূজা না জানা থাকে, তবে তার অন্য সব শিক্ষা, সৌন্দর্য, ভদ্রতা, আভিজাত্য সবই অর্থহীন। একজন রাজবধূর প্রথম কর্তব্যই হল গৃহদেবতার সেবা করা। তাই তিনি কঠোর স্বরে যেন ঘোষণা করলেন না, অবন্তিপুরের রাজ পরিবারের নাস্তিকতা চলবে না। এখানে রাজরানী হতে গেলে আগে দেব সেবার শিক্ষা অর্জন করতেই হবে। যামিনী যতই সুন্দরী, শিক্ষিতা বা ভদ্র হোক, এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে তার মর্যাদা সম্পূর্ণ হবে না। সে কি কথা বৌমা, সে কি কথা? ঠাকুর সেবা না শিখলে মেয়ে মানুষ স্বামী সেবা কি করে করবে? আসনের কোন পাশে কোষাকুষি রাখতে হয় সেটাও কি তুমি শেখোনি বাছা? আর আতপ চালে নৈবেদ্য কিভাবে চ্যাপ্টা করে বানাতে হয়? না, এসব ভাড়া করা লোকের কাজ নয়। দেবতার সেবায় বড় লোকই দেখালে চলবে না। পরের হাতে স্বামী সেবা হয় না, আর ঠাকুরের সেবা হবে পরকে দিয়ে। সব কাজ নিজের হাতে করতে হবে, এমনকি মেঝে ধোয়াও। এই সব কথা শুনে যামিনীর বুক কেঁপে ওঠে। সে ভয় পেত, অপমান বোধ করত, আর অনেক সময় তার চোখে জল পর্যন্ত এসে যেত। আর সেই দৃশ্য দেখে নগেন্দ্রবালার মনে এক ধরনের তৃপ্তি জন্মাত। মনে হতো তিনি নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছেন। কিন্তু মানুষের মন বড় অদ্ভুত। যে মানুষ রূপে, গুণে, শিক্ষায় এবং মর্যাদায় অনেক বড়, সে যদি বিনয়ের সঙ্গে মাথা নত করে, যদি আন্তরিকভাবে শেখার চেষ্টা করে, যদি তিরস্কার শুনেও প্রতিবাদ না করে, বরং শিষ্যের মতো আগ্রহ নিয়ে শিক্ষা গ্রহণ করে, তাহলে তার প্রতি একসময় রাগ ধরে রাখা যায় না, বরং উল্টোটা হয়। তাকে বকাছকা করে যদি চোখে জল আনা যায়, তাকে নিজের কথা মতো গড়ে নেওয়া যায়, তাহলে ধীরে ধীরে সে যেন নিজেরই এক মূল্যবান সম্পদ হয়ে ওঠে। তার প্রতি জন্ম নেয় এক ধরনের স্নেহ, মায়া আর অধিকারবোধ। নগেন্দ্রবালার কাছে দেব সেবায় অজ্ঞতা ছিল গুরুতর অপরাধ। তার ধারণায় একজন সম্ভ্রান্ত পরিবারের বধূর এই শিক্ষা না থাকা লজ্জার বিষয়। কিন্তু যামিনী নিজের আচরণ দিয়ে সেই অপরাধের গুরুত্ব অনেকটাই কমিয়ে দিল। সে কখনো তর্ক করল না, নিজের বড় ঘরের মেয়ে হওয়ার অহংকারও দেখালো না, কিংবা নিজের অজ্ঞতাকে আড়াল করার চেষ্টা করল না।
বরং সত্যিকারের ভীরু অথচ আগ্রহী ছাত্রীর মতো সে শাশুড়ির কাছে সব কিছু শিখতে লাগলো। কোথায় কি রাখতে হয়, কোন মন্ত্রের সময় কি করতে হয়, কিভাবে নৈবেদ্য সাজাতে হয়, সব কিছু সে মন দিয়ে শুনল, মনে রাখলো এবং শেখার চেষ্টা করলো। এই আন্তরিকতা ধীরে ধীরে নগেন্দ্রবালার মন গলিয়ে দিল। যে নারী প্রথমে বউয়ের সৌন্দর্য দেখে ঈর্ষান্বিত হয়েছিলেন, যিনি বারবার তাকে তিরস্কার করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তিনি এক সময় বুঝতে পারলেন এই মেয়েটি অহংকারী নয়, অবাধ্য নয়, বরং অত্যন্ত নম্র এবং আন্তরিক। তারপর এমন সময় এলো যখন বউকে বকবার ক্ষমতাই যেন নগেন্দ্রবালার আর রইল না। তিরস্কারের জায়গায় এলো স্নেহ, কর্তৃত্বের জায়গায় এলো মমতা। অবশেষে তিনি যামিনীকে সত্যিই ভালোবেসে ফেললেন, শুধু বাড়ির বউ হিসেবে নয়, নিজের মেয়ের মতো করেই। স্বামীর সঙ্গে যামিনীর যে সম্পর্ক গড়ে উঠল তা ছিল সত্যিই অতুলনীয়। ভূপতি তার সুস্থ স্বাভাবিক মনের গভীরতম আকাঙ্ক্ষা দিয়ে যামিনীকে আপন করে নিল। একজন পুরুষের দেহ ও মনে নারীকে ভালোবাসার জন্য যত রকম অনুভূতি, আবেগ ও প্রবৃত্তি থাকে, সেগুলোর সবটুকু দিয়েই সে যামিনীকে অকুণ্ঠ ভালোবাসায় ভরিয়ে দিল। এই ভালোবাসা তার জীবনের অনেক কিছুই বদলে দিল। সে পড়াশোনা ছেড়ে দিল, এমনকি মাসে 1 বোতল করে শ্যাম্পেন খাওয়ার অভ্যাসটুকুও ত্যাগ করল। ছেলের এই পরিবর্তন দেখে গণপতি কিছু বললেন না। নগেন্দ্রবালার মনে অবশ্য সামান্য ঈর্ষা জেগেছিল। ছেলে যে এখন বউকেই তার জগতের কেন্দ্র করে ফেলেছে তা তার চোখ এড়ায়নি। তবু তিনিও আপত্তি করলেন না। বউয়ের জন্য ছেলে পড়াশোনা ছেড়ে দিয়েছে, এ নিয়েও তিনি বাধা দিলেন না। মনে মনে তিনি ভাবলেন, তা হোক, বউকে নিয়ে যদি মেতে থাকে এই বয়সটা সুখে শান্তিতে কাটাতে পারে তাহলে তাই ভালো। যামিনী প্রথম যখন বেশ কিছুদিনের জন্য অবন্তিপুরে এলো তখন শরৎকাল। শুক্লপক্ষের কিছু কিছু রাতে আকাশের সেই চিরচেনা চাঁদ থেকে এমন অপূর্ব জ্যোৎস্না নেমে আসত যে তা দেখলে মানুষের মন অদ্ভুত এক আবেগে ভরে উঠত। এমন জ্যোৎস্নাময় রাতে, গভীর রাতে, যখন রাজবাড়ির সবাই ঘুমিয়ে পড়ত এবং চারিদিকে নেমে আসত এক রহস্যময় নিস্তব্ধতা, তখন ভূপতি আর যামিনী চুপি চুপি ছাদে উঠে যেত। ছাদের আলিশার ধারে দাঁড়িয়ে তারা চারপাশের পৃথিবীটাকে দেখত। তাদের সামনে আধা শহর, আধা গ্রামের ছোট্ট জনপদটা নিশ্চুপ হয়ে ঘুমিয়ে থাকত। চারিদিকে এত নীরবতা যে মনে হতো পৃথিবীতে আর কোনো মানুষের অস্তিত্ব নেই। হয়তো কোথাও কোনো আধখোলা জানলার ফাঁক দিয়ে একটি মাত্র আলো জ্বলতে দেখা যেত। যামিনী তখন ভাবত, ওই ঘরেও হয়তো তাদের মতোই কেউ একজন জেগে আছে। হয়তো সেখানে এখনো ভালোবাসার কোনো গোপন আলাপন চলছে, তাই আলোটা নিভে যায়নি। অন্যদিকে বড় দিঘির জলে জ্যোৎস্নার আলো পড়ে সোনালি ঝিলিক খেলে যেত। হালকা বাতাসে সেই আলো যেন কাঁপত, নাচত, জেগে থাকত। দিঘির পাড় ঘেঁষে দুপাশে সারি সারি গাছ লাগানো একটি নির্জন পথ দূরে কোথাও যেন মিলিয়ে গিয়েছিল। জ্যোৎস্নার আবছা আলোয় পথটিকে দেখে মনে হতো তার কোনো শেষ নেই, সে যেন পৃথিবীর সীমা ছাড়িয়ে আরও দূরে কোথাও চলে গেছে। এই দৃশ্য দেখতে দেখতে যামিনী আরও একটু স্বামীর কাছে সরে আসত, বুকের সঙ্গে বুক মিলিয়ে দাঁড়াতো। সেই নীরব পথটার দিকে তাকিয়ে তার মনে হতো, যদি ওই পথ ধরে হাঁটা যায় তবে হয়তো পৃথিবীকে পেছনে ফেলে কোনো অচেনা গ্রহে, কোনো দূর তারার জগতে পৌঁছে যাওয়া সম্ভব। এমনই এক স্বপ্নময় অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলত। আর সেই কারণেই হয়তো সে ভূপতির 2 বাহুর মধ্যে নিজেকে আরও শক্ত করে জড়িয়ে নিত, যেন পৃথিবীর সমস্ত বাস্তবতা থেকে দূরে শুধু 2 জন মানুষ আর এক অনন্ত জ্যোৎস্নাময় মহাবিশ্বের মধ্যে তারা হারিয়ে গেছে।
বলো তো, পৃথিবী কতকাল আগে সৃষ্টি হয়েছিল? পৃথিবী কতকাল ধরে এমন সুন্দর, এমন অপার্থিব হয়ে আছে, এটাই ছিল যামিনীর প্রশ্ন। এমন শান্ত জ্যোৎস্না ভরা রাতে ভূপতির গভীর ভালোবাসা অনুভব করতে করতে সে প্রায়ই এই ধরনের কথা জিজ্ঞেস করত। অনেক দিন আগে গো, অনেক দিন আগে, কোটি কোটি বছর আগে প্রথমে সব অন্ধকার ছিল, তারপর ভগবান বললেন আলো হোক, আর সঙ্গে সঙ্গে আলো হয়ে গেল। তারপর তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। এই কথা শুনে যামিনীর নিজেকে এতটাই ছেলে মানুষ মনে হতো যে সে অসহায় কৌতূহলে আবার জিজ্ঞেস করত, আচ্ছা, সত্যিই কি ভগবান আছেন? বিকেলবেলা চাকর এসে ছাদের ওপর একটি গালিচা বিছিয়ে দিয়ে যেত। রাতে সেখানে গিয়ে ভূপতি বসত, আর যামিনী তার কোলে মাথা রেখে শুয়ে পড়ত। জ্যোৎস্নার আলো এসে পড়ত যামিনীর মুখে, আর ভূপতির পেছনে থাকত বিশাল আকাশের পটভূমি। তারা দুজন ব্যাকুল অনুসন্ধিৎসু চোখে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকত। মনে হতো পরস্পরের মুখের সঙ্গে তাদের পরিচয়ের যেন কোনো শেষই নেই। প্রতিদিন নতুন করে দেখছে, নতুন করে আবিষ্কার করছে, তবু এই রহস্যের শেষ তারা কোনো দিন খুঁজে পাবে না। যামিনী কপালের ওপর পাতা কেটে চুল সাজিয়ে বাঁধত। ভূপতি আলতো করে সেই চুল সরিয়ে তার কপালের ঢাকা পড়ে থাকা অংশটুকু দেখতে চাইত, যেন সেখানে কোনো অজানা সৌন্দর্য লুকিয়ে আছে। আবার কখনো যামিনী স্বামীর চিবুক ধরে তার মুখটা একটু উঁচু করে দিত, যাতে জ্যোৎস্নার আলো এসে পড়ে সেই মুখে। সে যেন নিজের প্রিয় মানুষটিকে নতুন করে দেখতে চাইত সেই স্বপ্নময় আলোর মধ্যে। ধীরে ধীরে যখন যামিনীর চোখে ঘুম নেমে আসত, তার আধ বোঝা চোখের গভীর অতল রহস্যের দিকে তাকিয়ে থাকত ভূপতি। সেই ঘুমে ঢুলু ঢুলু চোখ দুটিকে সে আলতো চুম্বনে ভরিয়ে দিত। আর যামিনী আধো ঘুমের মধ্যেও ভূপতির একখানা হাত নিজের বুকে শক্ত করে চেপে ধরে রাখত, যেন সেই স্পর্শটুকু হারিয়ে গেলে তার সমস্ত স্বপ্ন, সমস্ত নিশ্চিন্ততা ভেঙে যাবে। জানো, আমি এখনই মরে যেতে পারি। 18 বছরের কচি মেয়ে যামিনী অনেক সময় বলতো। তাদের সম্পর্কের মধ্যে খুব বেশি হাসি ঠাট্টা বা খুনসুটি ছিল না। তারা খুব একটা খেলাধুলার মতো প্রেম করত না। এমন নয় যে ভূপতি কখনো হঠাৎ করে যামিনীর খোঁপা খুলে দিত না, কিংবা যামিনী ঘুমন্ত স্বামীর কপালে বড় করে সিঁদুরের ফোঁটা এঁকে দিত না। এসব ছোটখাটো দুষ্টুমি তাদের মধ্যেও ছিল, কিন্তু সেই দুষ্টুমির মধ্যেও যেন একটা সংযম কাজ করত। ভূপতি যদি যামিনীর খোঁপা খুলেও দিত, তাহলে এমনভাবে দিত যাতে তার চুলের সাজ পুরো নষ্ট না হয়। আবার যামিনীও স্বামীর কপালে সিঁদুর পরিয়ে দিলেও ঘুম ভাঙার পর ভূপতি সেটাকে নিয়ে কোনো বাড়াবাড়ি করত না। আঁচল দিয়ে সিঁদুর মুছে দিয়ে হাসি ঠাট্টা বা পাল্টা দুষ্টুমির কোনো দীর্ঘ পর্ব শুরু হতো না, কারণ তাদের ভালোবাসার স্বভাবটাই ছিল অন্যরকম। তাদের মধ্যে খেলার চেয়ে অনুভূতির গভীরতা ছিল অনেক বেশি। অনেক সময় তারা নিজেরাও বুঝতে পারত না কখন সাধারণ আলাপচারিতা থেকে তারা এক গভীর, প্রায় অলৌকিক আবেগের জগতে ঢুকে পড়েছে, কখন চারপাশের বাস্তব পৃথিবী মিলিয়ে গিয়ে শুধু পরস্পরের অস্তিত্বটাই তাদের কাছে সত্যি হয়ে উঠেছে, তা তারা কেউই টের পেত না। সাধারণত যে বয়সে প্রেম বাইরের নানা বিষয়কে কেন্দ্র করে ঘুরে বেড়ায়, যে বয়সে প্রেমিক প্রেমিকারা নিজেদের ভালোবাসাকে নিয়ে শিশুর মতো অর্থহীন খেলা খেলতে ভালোবাসে, ধরা দেওয়ার চেয়ে লুকিয়ে থাকা বা পালিয়ে বেড়ানোই যখন বেশি আনন্দের বলে মনে হয়, সেই বয়সেই ভূপতি আর যামিনী যেন অনেক বেশি পরিণত মানুষের মতো আচরণ করত। তারা তাদের ভালোবাসাকে নিছক একটি আনন্দময় খেলা বলে ভাবেনি,
বরং সেটাকে এমন এক বিশাল গভীর এবং প্রবল শক্তি হিসেবে অনুভব করত, যার গভীরতা যেন সমুদ্রের মতো অতল, আর যার ঢেউ যেন তাদের সমগ্র অস্তিত্বকে আন্দোলিত করে দিতে পারে। এই কারণেই তাদের প্রেম ছিল কিছুটা বিপজ্জনকও। বিপজ্জনক কারণ তাদের মন তখনও সত্যিকার অর্থে পরিণত হয়ে ওঠেনি। বাস্তবে তারা দুজনেই ছিল ছেলে মানুষ। বয়সের তুলনায় তারা হয়তো গম্ভীর ছিল, কিন্তু জীবনের যে অভিজ্ঞতা মানুষের মনকে শক্ত করে, বিস্তৃত করে এবং বড় আবেগকে ধারণ করার ক্ষমতা দেয়, সেই অভিজ্ঞতা তাদের জীবনে তখনও আসেনি। মানুষের জীবনে সুখ, দুঃখ, হারানো পাওয়া, ব্যর্থতা, সংগ্রাম, এই সব কিছুর সঞ্চয়ই একসময় মনের ভিতরকে শক্ত করে তোলে। সেই অভিজ্ঞতার স্তূপ যেন সার হয়ে মানুষের মনকে উর্বর করে, তাকে গভীর আবেগ বহন করার ক্ষমতা দেয়। কিন্তু ভূপতি আর যামিনীর জীবনে তখনও তেমন কিছু ঘটেনি। ফলে প্রেমের যে প্রবলতা, যে মর্মান্তিক সৌন্দর্য, যে বেদনাময় তীব্রতা, সেগুলো সহ্য করার মতো মানসিক শক্তি তাদের গড়ে ওঠেনি। তাদের মন ছিল কোমল, অনভিজ্ঞ এবং সহজেই আঘাতপ্রবণ। তবু তাদের অবস্থান ছিল অন্যদের থেকে আলাদা। একজন ছিল রাজার ছেলে, আর একজন সম্ভ্রান্ত বনেদি পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই তারা শিখেছিল গম্ভীর হতে, নিজেদের আবেগকে সংযত রাখতে এবং জীবনকে একটি গুরুতর ও দায়িত্বপূর্ণ বিষয় হিসেবে দেখতে। তাই বয়সে তরুণ হলেও তারা অনেক সময় পরিণত মানুষের মতো আচরণ করত। নিজেদের কাঁচা বয়সটাকে ভুলে গিয়ে তারা এমন এক গম্ভীর, গুরুগম্ভীর প্রেমের মধ্যে ডুবেছিল, যার ভার বহন করার মানসিক প্রস্তুতি আসলে তাদের তখনও তৈরি হয়নি। খোলা ছাদের উপর জ্যোৎস্নার আলোয় তাদের প্রেম যতই অলৌকিক আর স্বপ্নময় মনে হোক না কেন, সেটাও আসলে তাদের বয়সের সঙ্গে পুরোপুরি মানানসই ছিল না। কিন্তু তাদের আর উপায়ই বা কি ছিল? জীবন তাদের কখনো হালকা হতে শেখায়নি। নির্ভার হাসি, খুনসুটি, ছেলে মানুষী আনন্দ, এসবের শিক্ষা তারা পায়নি। আবার অন্যদিকে জীবন তাদের এত অভিজ্ঞ করে তোলেনি যে গভীর সুখ বা গভীর দুঃখের বিশাল ভার সহজে বহন করতে পারে। ফলে তারা এক অদ্ভুত অবস্থার মধ্যে ছিল। তারা না ছিল সম্পূর্ণ শিশু, না ছিল সত্যিকারের পরিণত মানুষ। যে সময় তাদের পরস্পরের মুখে হাসি ফোটানো উচিত ছিল, পরস্পরকে নিয়ে মজা করা উচিত ছিল, তারা তখন নিঃশব্দে বিস্ময়ে একে অপরের ঠোঁটের অপ্রকাশিত ভাষা শুনতে চেষ্টা করত। কোনো কথা না বলেও যেন তারা অনেক কথা শুনত, অনেক অনুভূতি বুঝে নিতে চাইত। যে বয়সে প্রেমিক প্রেমিকারা লুকোচুরি খেলে, অভিমান করে, পালিয়ে বেড়ায়, আবার ফিরে আসে, সেই বয়সে ভূপতি আর যামিনী গভীর আবেগে অভিভূত হয়ে আরও বেশি করে পরস্পরের কাছে সরে আসত। তাদের মিলনের মধ্যে ছিল এক ধরনের আত্মহারা আনন্দ, আবার তার মধ্যে মিশে থাকত এক অকারণ বেদনাও। তারা যেন ভালোবাসাকে শুধু উপভোগ করত না, ভালোবাসার ভারও বহন করত। ফলে তাদের প্রেমের রূপ হয়ে উঠেছিল অস্বাভাবিকভাবে গম্ভীর। তারা দুজনেই ছিল যেন দুটি ছোট্ট গীতি কবিতা, কোমল, সংক্ষিপ্ত, সুরেলা এবং ব্যক্তিগত অনুভূতিতে ভরা। কিন্তু একে অপরের আশ্রয়ে এসে সেই দুটি গীতিকবিতা যেন হঠাৎ মহাকাব্যে পরিণত হয়ে উঠেছিল। অর্থাৎ যে অনুভূতি স্বাভাবিকভাবে সহজ, মধুর এবং সীমিত হওয়ার কথা ছিল, সেটাই তাদের জীবনে হয়ে উঠেছিল বিশাল, গভীর এবং প্রায় মহিমান্বিত। জীবনের স্বাভাবিক ছন্দের বিচারে এতে এক ধরনের অসঙ্গতি ছিল। জীবনের নিয়ম মেনে যে বয়সে মানুষের প্রেম হালকা, চঞ্চল ও খেলার ছলে থাকার কথা, সেই বয়সে তাদের প্রেম হয়ে উঠেছিল অতিরিক্ত গম্ভীর, অতিরিক্ত গভীর। জীবন কাব্যের নির্দিষ্ট ছন্দ, নিয়ম আর স্বাভাবিক গতির হিসাবে
এ ছিল এক ধরনের ব্যতিক্রম, এক ধরনের অনিয়ম। কিন্তু সেই অনিয়মের মধ্যেই ছিল তাদের প্রেমের সৌন্দর্য, আর একই সঙ্গে তার ভবিষ্যৎ বিপদেরও ইঙ্গিত। যামিনীর বিয়ের 3 বছর পর অবন্তিপুর রাজবাড়িতে পর পর 2টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল: গণপতির মৃত্যু এবং ভূপতির পুত্র সন্তান লাভ। মাত্র 1 মাসের ব্যবধানে রাজপরিবারের অবস্থানই যেন বদলে গেল। নগেন্দ্রবালা হয়ে উঠলেন রাজমাতা, ভূপতি সিংহাসনে বসে রাজা হলেন, আর যামিনী একসঙ্গে রানী এবং সন্তানের মা হওয়ার মর্যাদা পেল। রানীর আসন যামিনী যেন সহজেই পেয়ে গেল, কিন্তু মাতৃত্ব তার কাছে এত সহজে আসেনি। সন্তান জন্মের সময় পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল মা ও সন্তান কেউই বাঁচবে না। দীর্ঘ আশঙ্কা ও মৃত্যু ভয়ের মধ্যে দিয়ে সেই সময় কেটেছিল। শেষ পর্যন্ত কলকাতার 3 জন নাম করা ডাক্তার অসাধারণ দক্ষতা ও প্রচেষ্টায় দুজনকেই বাঁচিয়ে তুললেন, কিন্তু সেই সঙ্গে তারা একটি কঠিন সত্য জানিয়ে গেলেন। এই সন্তানই হবে প্রথম এবং শেষ। যামিনীর আর কখনোই সন্তান হবে না। খবরটা ছিল একদিকে স্বস্তির, অন্যদিকে গভীর বেদনার। স্বস্তির কারণ রাজবংশের উত্তরাধিকার জন্মেছে। ছেলে যদি সুস্থভাবে বেঁচে থাকে তবে রাজবংশের ধারাবাহিকতা বজায় থাকবে, সুতরাং ভূপতির আর দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন পড়বে না। এই সন্তানটুকুই ছিল নগেন্দ্রবালা এবং পরিবারের অন্যদের কাছে সবচেয়ে বড় কথা। বংশ রক্ষা পেয়েছে, কিন্তু যামিনীর কাছে বিষয়টির অর্থ ছিল সম্পূর্ণ আলাদা। তার কাছে সবচেয়ে বড় সান্ত্বনা ছিল এই যে ভূপতিকে আর দ্বিতীয় বিয়ে করতে হবে না। অন্য কারো কাছে এই চিন্তার গুরুত্ব না থাকলেও তার নিজের কাছে তা ছিল অত্যন্ত গভীর ও ব্যক্তিগত। কারণ সে জানত রাজপরিবারে উত্তরাধিকার না থাকলে দ্বিতীয় বিয়ে অস্বাভাবিক কিছু নয়। সেই সম্ভাবনা চিরতরে দূর হয়ে যাওয়ায় সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিল। তবে ভূপতির মন ঠিক কি বলছিল তা বোঝার উপায় ছিল না, কারণ এরই মধ্যে ভূপতির মধ্যে এক ধরনের পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল। রাজা হওয়ার আগেই সে ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল, আর রাজা হওয়ার পর সেই পরিবর্তন আরও স্পষ্ট হয়ে উঠল। তবে এই পরিবর্তনের কারণ ছিল না মদ, ছিল না নারী সঙ্গ। অনেক সময় গল্প উপন্যাসে দেখা যায় ক্ষমতা হাতে এলেই মানুষ ভোগ বিলাসে ডুবে যায়, কিন্তু ভূপতির ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি। তার পরিবর্তনের উৎস ছিল অন্য জায়গায়। অর্থাৎ যে মানুষ একসময় অতিরিক্ত রোম্যান্টিকতা, স্বপ্ন, আবেগ আর কল্পনার মধ্যে জীবনকে দেখেছিল, বাস্তব জীবন যেন একসময় তার কাছে তার হিসাব চাইতে শুরু করল। প্রেমের যে কাব্যময় জগৎ তাকে এতদিন আচ্ছন্ন করে রেখেছিল, রাজত্ব, দায়িত্ব, সময় এবং বাস্তবতা এসে তার বিরুদ্ধে নীরব প্রতিশোধ নিতে শুরু করল। ভূপতির জীবনে আসন্ন পরিবর্তনের বীজ যেন ঠিক এখানেই লুকিয়েছিল। মানুষ শুধু অন্তরের অনুভূতি আর ভালোবাসার উপর ভর করে চিরকাল বাঁচতে পারে না। হৃদয়ের চাহিদা যতই গভীর হোক, জীবনের আরও অনেক দাবি থাকে, আরও অনেক দায়িত্ব থাকে, সেগুলোকেও একসময় মেনে নিতে হয়। যামিনীর সঙ্গে সীমাহীন ভালোবাসার সেই আবেগময় জীবন কাটাতে কাটাতে ভূপতির মন ধীরে ধীরে শান্ত হয়ে এসেছিল। দীর্ঘদিন সে যেন শুধু প্রেমের জগতেই ডুবেছিল, কিন্তু মানুষের স্বভাবই এমন যে একসময় সে নিজের অস্তিত্বকে অন্য ক্ষেত্রেও প্রকাশ করতে চায়। তাই ভূপতি ধীরে ধীরে বাইরের জগতে নিজের জন্য নতুন আশ্রয় খুঁজতে শুরু করল। সে আশ্রয়ের অভাবও ছিল না, বরং এতদিন যামিনীর প্রেমে নিমগ্ন থাকার কারণে সে ইচ্ছে করেই বাইরের নানা আকর্ষণ, কাজকর্ম এবং দায়িত্বকে এড়িয়ে চলছিল। যামিনীর মতো একজন স্ত্রী মানুষের হৃদয়ের অনেক শূন্যতা পূরণ করতে পারে, জীবনের অনেক আকাঙ্ক্ষা মিটিয়ে দিতে পারে, কিন্তু তবুও জীবনের সব দাবি সেখানে শেষ হয়ে যায় না।
ভূপতির ক্ষেত্রে সেই দাবিগুলো ছিল আরও অনেক বড়। জন্মের মুহূর্ত থেকেই যেন তার কাঁধে এক বিশাল দায়িত্ব চাপিয়ে দেয়া হয়েছিল। রাজবাড়ির শতাধিক মানুষ, অসংখ্য চাকর বাকর, আত্মীয় স্বজন এবং 1.5 লক্ষ টাকা বার্ষিক আয়ের বিশাল জমিদারি, সব কিছুর ভবিষ্যৎ একদিন তার হাতেই ন্যস্ত হবে, এই সত্য তাকে জন্ম থেকেই ঘিরে রেখেছিল। শৈশব থেকেই তার জীবন ছিল বাইরের জাঁকজমক, কর্তব্য, সামাজিক মর্যাদা এবং দায়িত্বের ভারে পরিপূর্ণ। তাই তার জীবনের কাব্য, অর্থাৎ তার জীবনকে ঘিরে থাকা মহত্ব ও আয়োজন কখনো শেষ হয়ে যায়নি। প্রেম তার জীবনের একটি অধ্যায় ছিল, কিন্তু সম্পূর্ণ জীবন ছিল না। এরই মধ্যে সন্তানের জন্ম হলো। সন্তানের জন্ম যামিনী ও ভূপতির সম্পর্কের মধ্যে কোনো বিচ্ছেদ সৃষ্টি করেনি, কিন্তু স্বাভাবিকভাবেই একটি সাময়িক দূরত্ব তৈরি করেছিল। যামিনী তখন মাতৃত্বের নতুন দায়িত্বে ব্যস্ত হয়ে পড়ল। তার সময়, মনোযোগ এবং স্নেহের একটি বড় অংশ শিশুকে ঘিরে আবর্তিত হতে লাগল। এই সুযোগেই ভূপতি নিজের জন্য একটি পৃথক জগৎ গড়ে তুলতে শুরু করল। তার সেই জগৎ ছিল জমিদারি, প্রশাসন, দায়িত্ব, কাজকর্ম এবং রাজকার্যের জগৎ। এরপর গণপতির মৃত্যু ঘটল। ফলে জমিদারির সমস্ত ভার সম্পূর্ণভাবে ভূপতির কাঁধে এসে পড়ল। এখন আর বাইরের জগতে প্রবেশ করা তার শখ বা পছন্দের বিষয় ছিল না, সেটা হয়ে উঠল একান্ত কর্তব্য। ধীরে ধীরে সেই নতুন জগতই তার স্থায়ী বাস্তবতা হয়ে উঠল। আর সবচেয়ে বড় কথা, এর জন্য তাকে যামিনীর কাছে কোনো কৈফিয়তও দিতে হলো না, কারণ তার এই পরিবর্তনের পেছনে ছিল না অবহেলা, ছিল না বিশ্বাসঘাতকতা, ছিল না প্রেমের অভাব, ছিল শুধু জীবনের অনিবার্য দাবি এবং কর্তব্যের আহ্বান। তাই ভূপতির নতুন ব্যস্ততা, নতুন জগৎ এবং নতুন পরিচয়কে কেউ প্রশ্ন করার সুযোগ পেল না, যামিনীও নয়। ভূপতি যেন নতুন উদ্যমে জমিদারির কাজে ঝাঁপিয়ে পড়ল। প্রয়োজনের চেয়েও বেশি উৎসাহ নিয়ে সে তার জমিদারি ঘুরে দেখতে শুরু করল। আজ কোনো বন্ধুর সঙ্গে শিকারে গেল, কাল কোনো গ্রামে বড় মেলা বসালো, আবার পরশু কোনো উচ্চপদস্থ সরকারি কর্মচারীর সম্মানে বিশাল ভোজের আয়োজন করল। গণপতির তুলনায় সে ছিল নতুন যুগের মানুষ, তাই ঘরবাড়ি, রাজবাড়ির নিয়মকানুন এবং জমিদারির নানা ব্যবস্থায় সংস্কার আনার প্রতিও তার যথেষ্ট আগ্রহ দেখা গেল। পুরনো অনেক প্রথা বদলে নতুন কিছু করার ইচ্ছা তার মধ্যে ক্রমশ প্রবল হয়ে উঠল। এদিকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা আর সন্তান জন্মানোর আনন্দে যামিনী প্রথম দিকে অনেক কিছুই ভুলেছিল। ভূপতির অভাবও সে বিশেষ অনুভব করেনি। সেই সময়ে ভূপতির উপস্থিতির তেমন কোনো প্রয়োজনও তার ছিল না। আসলে এতদিন ধরে নিজের কাঁচা, অনভিজ্ঞ হৃদয়ের মধ্যে যে গভীর ও গম্ভীর ভালোবাসা সে লালন করে এসেছিল, তার ভারেও সে কিছুটা ক্লান্ত হয়ে উঠেছিল। সেও যেন নিজের অজান্তে অন্য এক আশ্রয় খুঁজছিল। সেই আশ্রয় ছিল তার মাতৃত্ব। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী হলো না। 6 মাসের মধ্যেই যামিনীর শরীর পুরোপুরি সুস্থ হয়ে উঠল। সন্তান জন্মানোর নতুনত্ব ধীরে ধীরে কমে এলো। মাতৃত্বের প্রথম বিস্ময়, প্রথম উত্তেজনা আর প্রথম মুগ্ধতা আগের মতো আর তীব্র রইল না। তার উপর ছেলেটা যেন প্রকৃত অর্থে কখনো পুরোপুরি তার নিজের ছিল না। সে ছিল রাজার ছেলে, একমাত্র রাজপুত্র। তাই তার দেখাশোনার জন্য আলাদা করে সুস্থ সবল দুধমা রাখা হয়েছে। ঘুম পাড়ানোর জন্য মাসি পিসিদের মতো সেবিকা। শিশুর যত্নের জন্য যা যা দরকার সব কিছুরই ব্যবস্থা ছিল। ফলে সন্তানের প্রতিদিনের লালন পালনের কাজ যামিনীকে খুব বেশি করতে হতো না। কখনো কখনো শখ করে সে ছেলেকে কোলে নিত, আদর করত, তার সঙ্গে সময় কাটাত, কিন্তু সেটুকু ছিল শুধুই মায়ের স্নেহের প্রকাশ, কোনো প্রয়োজনীয় কাজ নয়। ছেলের যত্ন নেওয়ার জন্য তার উপস্থিতি অপরিহার্য ছিল না।
আর এই কারণেই যখন শরীর সুস্থ হয়ে উঠল এবং মাতৃত্বের নতুনত্ব কিছুটা ফিকে হয়ে গেল, তখন যামিনী আবার নিজের জীবনের পুরনো শূন্যতাগুলো অনুভব করতে শুরু করল। যে মানুষটিকে কেন্দ্র করে একসময় তার সমস্ত অনুভূতি আবর্তিত হতো, সেই ভূপতি এখন ধীরে ধীরে অন্য এক জগতের মানুষ হয়ে উঠছে। এই সত্য তার সামনে ক্রমশ স্পষ্ট হতে লাগল। তা হোক, এ নিয়ে যামিনীর বিশেষ কোনো আফসোস ছিল না। সে কোনো কলম পেশা কেরানির বউ নয় যে ছেলে মানুষ করার সমস্ত ঝক্কি ঝামেলা তাকে সামলাতে হবে, আর সেই ব্যস্ততা আর ক্লান্তির মধ্যেই নিজের ছোট্ট সুখের সংসার খুঁজে নিতে হবে। বড়লোকের ছেলেরা সাধারণত যেভাবে মানুষ হয়, তার ছেলেও সেভাবেই মানুষ হচ্ছিল। এই প্রথার বিরুদ্ধে যামিনীর কোনো আপত্তি ছিল না, বরং সে এটাকে স্বাভাবিক বলেই মনে করত। তার ওপর যদি সে সত্যিই চাইতো সারাদিন ছেলেকে নিয়ে ব্যস্ত থাকতে, যদি তার মনে হতো নিজের সমস্ত সত্তা সন্তানের মধ্যে ঢেলে দেবে, তাহলে তাকে আটকানোর মতো কেউ ছিল না। নগেন্দ্রবালা হয়তো একটু অসন্তোষ প্রকাশ করতেন, ভূপতিও হয়তো কিছুটা বিরক্ত হতেন, কিন্তু সন্তানের মধ্যেই যদি সে বাঁচার পথ খুঁজে নিতে চাইত, তাহলে এই সামান্য বাধা তাকে থামাতে পারত না। কিন্তু যামিনী ছেলেকে সেভাবে চায়নি, সে চেয়েছিল ভূপতিকে। এই সত্যটা বুঝতে তার কিছুটা সময় লেগেছিল যে ভূপতি ধীরে ধীরে তার কাছ থেকে এমন দূরে সরে গেছে যেখানে পৌঁছনো সহজ নয়। কিন্তু একবার যখন সে বিষয়টা বুঝল, তখন খুব স্পষ্ট করেই বুঝল। কারণ ভূপতি যে অসহনীয় গভীর প্রেম থেকে নিজেকে সরিয়ে নিতে পেরেছিল, কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে, প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় নানা কর্মকাণ্ডের মধ্যে নিজের জীবনকে ভরে তুলতে পেরেছিল, যামিনীর পক্ষে তা সম্ভব ছিল না। ভূপতির জীবনে এখন অনেক কিছু ছিল। রাজকার্য ছিল, জমিদারি ছিল, নানা দায়িত্ব ছিল, বন্ধু ছিল, শিকার ছিল, সভা সমিতি ছিল। কিন্তু যামিনীর জীবনে সেই প্রেম ছাড়া আর কোনো প্রকৃত অবলম্বন ছিল না। প্রেমের সেই উন্মত্ত স্রোত তার হৃদয়ের ভেতর দিয়ে অবিরাম বয়ে যেত। সেই ভালোবাসার ভারে তার মন ক্লান্ত হয়ে উঠত, অবসন্ন হয়ে পড়ত। কখনো কখনো ভূপতির এত কাছে থাকাও তার কাছে অসহ্য মনে হতো সব কিছু ছেড়ে কোথাও যেন পালিয়ে যায়। কিন্তু তবু সে পালাতে পারত না। যেমন একজন কবি একটি কবিতা লিখে শেষ করার পর যেন নিজের ভেতর থেকে নিঃশেষ হয়ে যায়, রাতের সৃষ্টির পর দিনের আলোয় যেন এক ধরনের শূন্যতায় ডুবে থাকে, যামিনীর অবস্থাও ছিল তেমনই। ভালোবাসার আবেগ তাকে বারবার নিঃশেষ করে দিত, তবু সেই আবেগ থেকেই সে মুক্তি পেত না। ভূপতিকে সে চোখের আড়াল করতে পারত না, কারণ সে নারী, আর সমাজ ও জীবনের অদৃশ্য নিয়মে সে যেন এক ধরনের বন্দিনী। তার ভালোবাসা একবার যে পথে গিয়েছে, সেই পথ থেকে আর ফিরে আসার উপায় নেই। তার কামনা, তার আকাঙ্ক্ষা, তার হৃদয়ের গতিপথ সব কিছু যেন চিরদিনের জন্য নির্ধারিত হয়ে গেছে। সে একবার ভালোবেসেছে, আর সেই একবারের ভালোবাসাই তার সমগ্র জীবনকে গ্রাস করেছে। তাই প্রাণ বেরিয়ে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত এক মুহূর্তের বিরতিও না দিয়ে সে ভালোবেসেই যাবে। ভূপতির প্রতি তার প্রেম আর কোনো ক্ষণিক অনুভূতি নয়, সেটাই তার জীবন, তার নিয়তি, তার অস্তিত্বের একমাত্র সত্য। অথচ সাধারণভাবে বিচার করলে এটা বলা যায় না যে ভূপতি যামিনীকে বিশেষ অবহেলা করতে শুরু করেছিল। প্রথম দিকের মিলনের উচ্ছ্বাস কমে গেলে যে কোনো সুখী দম্পতির সম্পর্কেই এক ধরনের স্বাভাবিক উদাসীনতা এসে পড়ে। ভূপতির ক্ষেত্রে তার চেয়ে বেশি কিছু ঘটেনি। বাড়িতে থাকলে এবং জরুরি কাজ না থাকলে সে যামিনীর সঙ্গই খুঁজে নিত। কোথাও যাওয়ার সময় যামিনী যদি তাকে আরও কিছুক্ষণ থাকতে বলতো, ভূপতি খুশি মনেই তার কাছে আরও কিছুটা সময় কাটাত। কখনো কখনো যামিনীর অনুরোধে প্রয়োজনীয় কাজও পিছিয়ে দিতে তার আপত্তি ছিল না। রাত জেগে অবশ্য সে যামিনীর মতো দীর্ঘক্ষণ জেগে থাকতো না, কিন্তু রাত 10টার মধ্যেই ঘরে ফিরে আসত।
তারপর যামিনীর সঙ্গে গল্প করত, তাকে আদর করত, ভালোবাসত। অনেক শান্ত সুখী সংসারের স্বামীর চেয়েও হয়তো সে এসব বেশি করত। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। তার সম্পর্কের শুরুটাই ছিল অন্য রকম। তারা কোনোদিন সাধারণ সুখী দম্পতির মতো ধীরে ধীরে কাছাকাছি আসেনি। শুরু থেকেই তাদের ভালোবাসা ছিল অস্বাভাবিক গভীর, আবেগে পরিপূর্ণ এবং প্রায় অলৌকিক। তাই ভূপতির এই স্বাভাবিক পরিবর্তনও যামিনীর কাছে অস্বাভাবিক মনে হতো। তার কাছে ভূপতিকে সবসময় একটু নিস্তেজ, একটু অন্যমনস্ক, একটু দূরের মানুষ বলে মনে হতো, যেন সে পাশে থেকেও পুরোপুরি কাছে নেই। এই অনুভূতি যামিনীর বুকের মধ্যে জ্বালা ধরিয়ে দিত, তার চোখে জল এসে যেত। অনেক রাতে যখন ভূপতি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে, তখন যামিনী চুপচাপ তার নিঃশ্বাসের শব্দ গুনত। সেই পরিচিত নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতেই তার শরীর শিহরিত হয়ে উঠত, আর এক অদ্ভুত বেদনায় সে নিজের মৃত্যু কামনা পর্যন্ত করত। এদিকে পৃথিবী তার নিজের নিয়মে চলতেই থাকত। আকাশে চাঁদ উঠত, পূর্ণিমা আসত, আর প্রতি মাসেই পূর্ণিমার আগে পরে কয়েকটি রাত জ্যোৎস্নায় ভেসে যেত। সেই অপরিবর্তনীয় প্রকৃতির নিয়মের মধ্যে অবন্তিপুর রাজ এস্টেটের রানী যামিনী মাঝরাতে বিছানায় উঠে বসত। চারিদিকে নিস্তব্ধতা, পাশে ঘুমিয়ে আছে স্বামী, বাইরে ছড়িয়ে আছে জ্যোৎস্না, আর সে ব্যাকুল হয়ে ভাবত, আমার তো সবই আছে, তবে আমার কি নেই? তবে তার জীবন না, তার জীবন যেন সুখের সব উপাদানে সাজানো। তার রাজ্য আছে, রাজা আছে, প্রেমিক আছে, সন্তান আছে, অসংখ্য মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা আছে, তার অতীত আছে, ভবিষ্যৎ আছে, এমনকি পরকাল নিয়ে ভাববার অবকাশও আছে। তবু তার মনের মধ্যে এক শূন্যতা রয়ে গেছে। সে কি চায়? সে কি শুধু চায় ভূপতির ঘুম ভাঙিয়ে একবার ছাদে নিয়ে যেতে, সেই আগের দিনের মতো জ্যোৎস্নার মধ্যে পাশাপাশি দাঁড়াতে? শুধু এইটুকুই কি তার আকাঙ্ক্ষা? মনে হতো, হ্যাঁ, এইটুকু পেলেই বোধহয় সে আবার সম্পূর্ণ তৃপ্ত হয়ে যাবে। তখন যামিনী আলতো করে স্বামীর গায়ে হাত রাখত, তাকে জাগাতে চাইত, কিন্তু শেষ পর্যন্ত তাকে ঠেলে তুলতে পারত না। তার বুক ভরে উঠত কান্নায়, আর সেই কান্না ছিল না সাধারণ কান্না। তার সীমাহীন, দুঃসহনীয়, অসহনীয় ভালোবাসার মতোই সেই কান্না তাকে ভিতর থেকে কাঁপিয়ে তুলত। নীরবে অন্ধকারে নিজের অশ্রু আর আকাঙ্ক্ষার মধ্যে সে থরথর করে কেঁপে উঠত। সকালে যামিনী বলতো, কাল কি সুন্দর জ্যোৎস্না উঠেছিল। দেখেছি, রাতে একবার উঠেছিলাম। জানো গো, কাল রাতে না আমার একদম ভালো ঘুম হয়নি। আমায় ডাকলে না কেন? গল্প করে ঘুম পাড়িয়ে দিতাম। গল্প? হায় ভগবান, রাত জেগে গল্প? যামিনীর মনে তখন এই কথাই আসত। সংসারে রাজার বউকে কম দায়িত্ব পালন করতে হয় না। যামিনীরও অনেক কাজ ছিল। গণপতির মৃত্যুর পর নগেন্দ্রবালা ধীরে ধীরে রানীর সমস্ত দায়িত্ব বউয়ের কাঁধে তুলে দিতে শুরু করেছিলেন। মনে হয় এ জগতের ওপর কর্তৃত্ব করার স্বাদ তার অনেকটাই মিটে গিয়েছিল। এবার যেন তার মন পড়েছিল পরলোকের চিন্তায়। ধর্মকর্ম, জপতপ আর ভগবানের সাধনায় তিনি নিজেকে ক্রমশ বেশি করে নিয়োজিত করতে লাগলেন। এইভাবেই দিন কাটতে কাটতে প্রায় 2 বছর পরে তিনিও পরলোক গমন করেন। তারপর যামিনীর কাজের যেন আর কোনো শেষই রইল না। রাজবাড়ির অগণিত দায়িত্ব, অতিথি অভ্যর্থনা, গৃহস্থালির তদারকি, জমিদারির নানা সামাজিক আয়োজন, চাকর বাকর, আশ্রিতদের দেখাশোনা, সব কিছুর ভার এসে পড়ল তার উপর। এতদিন যে দায়িত্বগুলো নগেন্দ্রবালা সামলাতেন, সেগুলোর সবই এখন যামিনীকে বহন করতে হলো। রানী হওয়ার যে সম্মান ছিল, তার সঙ্গে যে কত বড় দায়িত্ব জড়িয়ে আছে, তা এবার সে সত্যিকার অর্থেই অনুভব করতে শুরু করল। কি বিচিত্র সেই কাজকর্ম!
ঠাকুরের নৈবেদ্য সাজানো ছাড়া নিজের হাতে তাকে প্রায় কিছুই করতে হতো না। চারিদিকে শুধু নজর রাখা, হুকুম দেওয়া, এর নালিশ শোনা, ওর তোষামত সহ্য করা, তার আবেদন নিবেদন শোনা, এই নিয়েই দিন কাটত। যেমন রাজসিংহাসন একদিনও রাজা ছাড়া থাকতে পারে না, তেমনি রাজ অন্তঃপুরও সবসময় একজন কেন্দ্রকে ঘিরে আবর্তিত হতে চায়। যামিনীর এসব কিছুই ভালো লাগতো না, কিন্তু তার উপায়ও ছিল না। তার ইচ্ছা অনিচ্ছার কথা ভেবে নয়, নিজের প্রয়োজনেই রাজপরিবারের বিশাল সংসার তাকে কেন্দ্র করে ঘুরতে শুরু করেছিল। এরপর ছিল প্রসাধন। দুজন দাসী সাহায্য করলেও প্রতিদিন সাজগোজ করতেই যামিনীর অনেক সময় লেগে যেত। শুধু সুগন্ধি তেল মেখে খোঁপা বাঁধলেই হতো না, চুলে তেল যেন বেশি না হয় আবার কমও না হয়, সেই দিকে খেয়াল রেখে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে তেল মাখতে হতো। চোখে যে প্রায় অদৃশ্য কাজল পরানো হতো, সেটাও ছিল অত্যন্ত সূক্ষ্ম কাজ। অনেক প্রস্তুতি না নিয়ে দাসীরা কাজলের কাঠি তুলতেই সাহস পেত না। দুধের স্বর মেশানো জলে বারবার মুখ ধোয়া, হাতে চন্দন মেখে আবার মুছে ফেলা, পায়ে আলতা পরা, এরকম আরও কত নিয়ম, কত আচার। এসব করতে করতেই কখন যে মাথার ওপরের সূর্য পশ্চিম আকাশে গাছের মাথার কাছে নেমে আসত, তার টের পাওয়া যেত না। এইসব নিয়ম, পদ্ধতি আর অভ্যাস যামিনীর নতুন ছিল না। এতদিন সেও সেগুলো মেনে এসেছে, কিন্তু এখন তার বিরক্তির আর সীমা থাকত না। তার মনে হতো ভেতরে ভেতরে যখন মানুষ জ্বলে পুড়ে মরছে, তখন বাইরে এত আয়োজন, এত সাজসজ্জা, এত ঢঙেরই বা কি দরকার? খোকা তখন একটু বড় হয়ে উঠেছে। দুধমা আর মাসি পিসিদের ঘেরাটোপো অনেকটাই ভেঙে গেছে। ধীরে ধীরে সে আবার মায়ের কাছে ফিরে আসছিল। তার হাসি কান্না, আবদার, অনুরোধের জন্য মাকেই দরকার হচ্ছিল। অনেক পুতুল নিয়ে সে একা একা খেলতে চাইতো না, যামিনীকেও খেলায় যোগ দিতে হতো। খেলতে খেলতে যখন ক্লান্ত হয়ে পড়ত, তখন মায়ের কোলে বসেই ছড়িয়ে ছিটিয়ে থাকা পুতুলগুলোর দিকে গম্ভীর মুখে উদাস চোখে তাকিয়ে থাকতে থাকতে ঢুলে পড়ত ঘুমে। মা সামনে না থাকলে সে বাগানে দৌড়াদৌড়িও করত না। মায়ের পিঠ ছাড়া অন্য কারো পিঠে সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ত না। মা আদর করে না বললে কেউ তাকে দুধও খাওয়াতে পারত না। দুপুরে বা রাতে ঘুম ভেঙে কাঁদতে শুরু করলে যামিনী নিজে কাছে না গেলে তার কান্নাই থামত না। শিশুর চেয়ে স্বার্থপর প্রাণী পৃথিবীতে আর নেই, কিন্তু মানুষের মূল্য বিচার করার ক্ষমতাও তাদের মতো নির্ভুল আর কারও নেই। এই বিশাল সংসারে কার মূল্য সবচেয়ে বেশি, কার উপস্থিতি সবচেয়ে প্রয়োজনীয়, কেউ তাকে শেখানোর আগেই খোকা নিজেই তা ঠিক করে নিয়েছিল। তার কাছে সেই মানুষটি ছিল তার মা। এতে যামিনীর খারাপ লাগতো না, বরং আরও বেশি ভালো লাগুক সেই চেষ্টাও সে প্রাণপণে করত। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। স্বামীর উচ্ছ্বসিত গভীর ভালোবাসার জন্য যে তীব্র এবং অপূরণীয় ক্ষুধা তার মনে জন্মেছিল, তা তখন তার অস্তিত্বেরই একটি স্বতন্ত্র অংশ হয়ে উঠেছে। সেই আকাঙ্ক্ষা আর বদলানো যায় না, অন্যদিকে ঘুরিয়ে দেওয়াও যায় না। শুধু কল্পনায় স্বামীর স্নেহ স্পর্শ অনুভব করেই সে বেঁচে থাকতে পারে, কিন্তু সেই শূন্যতা খোকার প্রতি মমতা দিয়ে পূরণ করা সম্ভব নয়। ছেলেকে বুকে জড়িয়ে ধরলেও তার মনের সেই অভাব মেটে না। এরই মধ্যে যামিনী কল্পনাকে এক আশ্চর্য দক্ষতায় ব্যবহার করতে শিখে ফেলেছিল। সে যেন নিজেকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিল। এক ভাগ দিয়ে সে তার বাস্তব জীবন কাটাত, রানীর মতো জীবনযাপন করত, স্ত্রীর এবং মায়ের কর্তব্য পালন করত, প্রতিদিনের সুখ দুঃখ, কাজকর্ম আর দায়িত্বের অংশটুকু গ্রহণ করত। আর অন্য ভাগ দিয়ে সে বাস করত কল্পনার জগতে। নিয়মে বাঁধা ব্যস্ত চলমান জীবনের আড়ালে সে নিজের জন্য এক গোপন অবসর তৈরি করেছিল। সেই অবসরে সে মনে মনে তার স্থির অচল জীবনকে নতুন গতি দিত। তখন তার সমস্ত শরীর উত্তেজনায় উষ্ণ হয়ে উঠত, চোখে ফুটে উঠত এক অদ্ভুত অলৌকিক দীপ্তি। রক্ত যেন দ্রুত বেগে ছুটতে শুরু করত।
এক ধরনের উল্লাস, এক ধরনের আবেগ তাকে ভর করে নিত। সেই সময় রাজবাড়ি, রাজা, রাজপুত্র সব যেন দূরে কোথাও হারিয়ে যেত। দিনের পর দিন নিঃসঙ্গ বিরহের দীর্ঘ মুহূর্তগুলোতে তিল তিল করে গড়ে তোলা তার বাস্তবের মতোই সত্য এক কল্পলোকের মধ্যে সে ফিরে যেত। সেখানে বারবার ফিরে আসত তার বিবাহিত জীবনের প্রথম বছরটি, সেই প্রথম প্রেম, প্রথম মুগ্ধতা, প্রথম জ্যোৎস্নার রাত, প্রথম আবেগের দিনগুলো। তার কল্পনার জগতে সেই প্রথম বছরের পুনরাবৃত্তি যেন কখনো শেষই হতো না। জ্যোৎস্নার রাতে যামিনী একাই ছাদে উঠে যেত। প্রথমে আলিশার ধারে গিয়ে সে চুপচাপ দাঁড়িয়ে থাকত। অনেক সময় প্রথম দিকে তার দু চোখ জলেও ভরে উঠত। ঘুমন্ত স্বামীকে নিস্তেজ বাস্তব জীবনকে পিছনে ফেলে এসে সে সঙ্গে সঙ্গে কল্পনার জগতে ঢুকে পড়তে পারত না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কী ভাবত। তার বিরহ ভরা জগতে তখন যেন জেগে থাকত শুধু একটি নিঃসঙ্গ বটগাছ, দূরে চলা একটি আলো আর আকাশের একাকী চাঁদ। এখনো দুসারি গাছের মাঝখান দিয়ে সেই নির্জন পথটি কোথায় যেন চলে গেছে। কোনো দিন সেই পথটির ইঙ্গিত যামিনীর কাছে ভাষার মতো স্পষ্ট হয়ে উঠত। পথের শুরু থেকে ধীরে ধীরে সে তার দৃষ্টি নিয়ে যেত দূরের অস্পষ্টতার দিকে। তারপর সেখানে এসে থেমে যেত। এক অদ্ভুত শঙ্কা আর সংশয় নিয়ে সে অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে থাকত। তারপর এক সময় শুরু হতো তার কল্পনা। মনে হতো ভূপতির এক অবিচ্ছিন্ন গভীর আলিঙ্গন তাকে ঘিরে নেমে এসেছে। সেই শ্বাসরুদ্ধকর ভালোবাসার অনুভূতিতে যামিনীর হৃদয় ব্যাকুল আগ্রহে কাঁপতে থাকত। আগেই বলা হয়েছে ৩২ বছর বয়সে ভূপতির মাথায় একটু টাক পড়তে শুরু করেছিল। শুধু তাই নয়, এই সময় থেকেই সে মাঝে মাঝে মাথার ভেতরের হালকা যন্ত্রণাও অনুভব করতে শুরু করল। ডাক্তার তাকে ৬ মাসের জন্য দার্জিলিংয়ে গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন। কিন্তু ভূপতি ঠান্ডা জায়গা পছন্দ করত না। বাইরে থেকে একটু উষ্ণতা পেলেই তার ভালো লাগত। তাই দার্জিলিংয়ের বদলে সে বোম্বে যাওয়ার সিদ্ধান্ত নিল। বোম্বে অনেক দূর, আর ভূপতিরও যেন দূরে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যামিনীকে সঙ্গে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না। যামিনীকে ভূপতি এখনও একটু ভয় করত, কারণ তাকে ঘিরে যে আদিম উন্মত্ত ভালোবাসা একসময় তার জীবনে নেমে এসেছিল, সেই স্মৃতি সে এখনও পুরোপুরি ভুলতে পারেনি। কিন্তু যামিনী দৃঢ়ভাবে বলল, আমিও যাব। তুমি গিয়ে কি করবে? তোমার কাছে থাকবো। আমাকে না নিয়ে গেলে কিন্তু আমি মরে যাব। এই কথা শুনে ভূপতি যেন অবাক হয়ে গেল। জীবনের এক গভীর বিস্তৃত রহস্য হঠাৎ তার সামনে স্পষ্ট হয়ে উঠল। যেন ভোরের কুয়াশার আড়াল থেকে হঠাৎ মধ্যাহ্নের নির্মল আকাশ দেখা গিয়েছে। বোম্বেতে গিয়ে অল্প দিনের মধ্যেই ভূপতির মাথার যন্ত্রণা অনেকটা কমে গেল। তার ভারী ক্লান্ত মাথা যেন হালকা হয়ে উঠল। সেখানে দিনগুলো ছিল অলস এবং একঘেয়ে। রাজবাড়ির মতো সেখানে কোনো উকিল মোক্তার ছিল না, জমিদারির জটিলতা ছিল না, রাজ্য পরিচালনার চিন্তা ছিল না, প্রজাদের শাসন করার দায়িত্বও ছিল না। কর্তৃত্ব ছিল কম, বিরক্তির কারণ কম, আর বৈচিত্র্য খুব একটা বেশি ছিল না। ফলে ভূপতি আর যামিনীর মাঝখানে যে অদৃশ্য আড়াল এতদিন তৈরি হয়েছিল, এখানে তা অনেকটাই সরে গেল। খোকা যতদিন সঙ্গে ছিল ততদিন যেন তাকে দুজনের মাঝখানে দাঁড় করিয়ে রাখা গিয়েছিল। কিন্তু সে এখন আর ছোট নেই। নামকুমের স্কুলে বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করে। নিজেদের প্রয়োজনের জন্য তার পড়াশোনার ক্ষতি করে তাকে বেশি দিন কাছে রাখা সম্ভব হলো না। খোকা চলে যাওয়ার পর ভূপতি যেন এক ধরনের নিরাশ্রয়তা অনুভব করল। তুমি এখনো তেমনই আছো মিনি, প্রায় আগের মতোই আছো। কেউ কি আর আগের মতো থাকে? আমি তো কত বদলে গেছি। তারপর তারা দুজনই একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। কিন্তু সেই দৃষ্টির গভীরে তারা যেন কাউকেই খুঁজে পেল না।
এক সময় যাদের মধ্যে ভালোবাসা ছিল এত গভীর যে কথারও প্রয়োজন হতো না, আজ তারা একে অপরের সামনে বসেও যেন অপরিচিত। চেনা মুখ আছে, চেনা চোখ আছে, স্মৃতি আছে, কিন্তু সেই প্রথম দিনের মানুষ দুজনকে যেন আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সময় তাদের আলগা করেনি, দূরে সরিয়েও দেয়নি, তবু অদৃশ্যভাবে বদলে দিয়েছে। আর সেই বদলে যাওয়ার মধ্যেই লুকিয়েছিল তাদের সবচেয়ে বড় বেদনা। না শীত না গ্রীষ্ম, বোম্বের আবহাওয়া যেন কোনো নির্দিষ্ট ঋতুর নয়, এক ধরনের নিরপেক্ষ ধর্মহীন আবহাওয়া। বোম্বের রাস্তায় পৃথিবীর নানা ধর্ম, নানা জাতি, নানা ভাষার মানুষ চলাফেরা করে। শহরটি প্রতিদিন ঘুমায় আবার জেগে ওঠে, তার আকাশেও নিয়ম করে চাঁদ ওঠে। অবন্তিপুর থেকে দূরে এসে ভূপতির জীবনের যে স্তরগুলো এতদিন চাপা পড়েছিল সেগুলো ধীরে ধীরে জেগে উঠতে লাগলো, যেন ইটের নিচে চাপা পড়ে থাকা মুমূর্ষু সাদা ঘাস আবার আলো বাতাস পেয়ে প্রাণ ফিরে পাচ্ছে। এই জাগরণকে ভূপতি ভয় পেত। নিজের ইচ্ছা শক্তি দিয়ে সে আবার সেই পুরনো আকাঙ্ক্ষাগুলোকে চাপা দিতে চাইত। মনে মনে অবন্তিপুরে ফিরে যাওয়ার কথাও ভাবত, কিন্তু মানুষের অন্তরের যে দাবি মৃত্যুর ভয়কেও অতিক্রম করে, তাকে আটকে রাখা যায় না। জেগে ওঠা চেতনাকে হয়তো কিছুদিন ঘুম পাড়িয়ে রাখা যায়, কিন্তু যখন ঘুম ভাঙতে শুরু করে তখন জেগে ওঠাকে আর কোনোভাবেই ঠেকানো যায় না। প্রথম দিকে ভূপতির মনে হয়েছিল যামিনী এখনো আগের মতোই আছে, কিন্তু ধীরে ধীরে মন খুলে তাকে দেখতে শিখে সে বুঝল তার ধারণা ভুল। যামিনীকে এখনো পাওয়া যায়, সে এখনো তার কাছেই আছে, কিন্তু তবু যেন তাকে পুরোপুরি পাওয়া যায় না, যেন তার ভেতরের কোনো অংশ অন্য কোথাও হারিয়ে গেছে। এক সময় যামিনী যেমন ভূপতিকে নিজের কাছে থেকেও দূরের অন্যমনস্ক আর স্তিমিত মনে করত, এখন ভূপতিরও তেমনই মনে হতে লাগলো। তার মনে হতো যামিনী যেন কোথাও ঘুমিয়ে আছে, চোখ খোলা রেখেও যেন অন্য এক জগতে বাস করছে। ভূপতির মনে নতুন করে যে প্রেম জেগে উঠছিল, যামিনী যেন তাকে গ্রহণ করতে পারছিল না। সে নিজের কল্পনার জগৎ নিয়ে বেঁচেছিল। ভূপতি যখন তার আধ বোঝা চোখের গভীরে এক সময়ের সেই পরিচিত অতল রহস্য খুঁজতে চাইত, তখন যামিনী বাস্তবের ভূপতিকে নয়, অন্য এক ভূপতিকে কল্পনা করত, তার স্বপ্নের ভূপতি, যে চিরকাল প্রেমে ব্যাকুল, চিরকাল উৎসুক, চিরকাল তাকে ঘিরেই বেঁচে আছে। বাস্তবের মানুষটির চেয়ে সেই কল্পনার মানুষটির প্রতি যেন তার আকর্ষণ বেশি ছিল। রাতে ভূপতি অনেক সময় ঘুমোতে পারত না, বিছানায় বসে জেগে থাকত, আর পাশে যামিনী শান্তভাবে মৃদু নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে থাকত। কাল রাতে ভালো ঘুম হয়নি মিনি। মাথা ধরেছিল? আমাকে ডাকুনি কেন? তাহলে আজ আবার ওষুধটা খেয়ে নিও। সে বুঝতেই পারত না ভূপতির অনিদ্রার কারণ মাথার যন্ত্রণা নয়। একদিন বিকেলে তারা বেড়াতে গিয়েছিল ভেহার লেকে। এই লেক থেকেই বোম্বে শহরের মানুষের জন্য জল সরবরাহ করা হয়। জায়গাটা ছিল অপূর্ব সুন্দর, চারদিকে শান্ত প্রকৃতি, বিস্তৃত জলরাশি আর মনোরম পরিবেশ। সেই কারণে অনেকেই সেখানে পিকনিক করতে যেত, ছুটির দিন কাটাতে যেত। ভূপতির পাশে বসে বসেই যামিনী যেন তাকে ভুলে গিয়েছিল। চারপাশের দৃশ্য দেখতে তার এত ভালো লাগছিল যে ভূপতির উপস্থিতি অনুভব করার অবসরই তার ছিল না। চারদিকে কত রকম গাছপালা, সবগুলোর নামও সে জানে না। গাছের কয়েকটি পাম গাছ গোড়া থেকে ডগা পর্যন্ত স্পষ্ট দেখা যায়, কিন্তু একটু দূরে জলের ধারে সবুজে ঢাকা এক রহস্যময় ঝোপঝাড়ের মধ্যে ৮-১০টি গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেই গাছগুলোর আর তার মাঝখানে লেকের তীরটা একটু নিচু হয়ে আছে, আর লেকের জল ভেতরের দিকে এগিয়ে আসছে। এমন সময় ৪-৫টি নির্বাক পশু সেখানে জল খেতে নামল। দূরে ওপারে শুয়ে আছে পাহাড়ের সারি। লেকের জল এসে তাদের পায়ের কাছে গিয়ে লেগেছে।
প্রকৃতির এই শান্ত সৌন্দর্যে ডুবেছিল যামিনী। হঠাৎ ভূপতি তার একখানা হাত নিজের দুহাতের মধ্যে নিয়ে শক্ত করে চেপে ধরল, এত জোরে ধরল যে তার ব্যথা পাওয়ারই কথা। কি হয়েছে? আমার হাতে তো লাগছে। কিন্তু আশ্চর্য, সেদিন যেন সত্যিই তার ব্যথা লাগলো না। ভূপতি ধীরে ধীরে তার হাত ছেড়ে দিল। তার মুখের দিকে তাকালেই যামিনীর সব বোঝা উচিত ছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারল না, বরং এক ধরনের উদ্বেগ নিয়ে গভীর স্নেহের সুরে আবার জিজ্ঞেস করল, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না, শরীর খারাপ নয়। যামিনী তার কাছে আরও একটু সরে এলো। নিজের ব্যথা পাওয়া হাতটা আলতো করে ভূপতির হাতের উপর রেখে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রইল। ভূপতি যা চাইছিল তা তো তাদের মধ্যেই ছিল, সেই গভীর, ভাষায় প্রকাশ করা যায় না এমন প্রেম, সেই চির অতৃপ্ত আকুলতা যা একদিন তাদের জীবনকে ভরিয়ে রেখেছিল। কিন্তু এখন যেন সেটার নাগাল তারা কেউই পাচ্ছিল না। হয়তো কোনো একদিন যামিনীর কল্পনার জগৎ থেমে যাবে, হয়তো কোনো এক রাতে সে হঠাৎ ব্যাকুল হয়ে উঠবে আর অন্ধকারের মধ্যে বাস্তবের এই ভূপতিকেই খুঁজবে। কিন্তু তখন হয়তো ভূপতির সেই জাগরণ থাকবে না। আবার হয়তো পরের রাতেই ভূপতি আলো জেলে নিঃশব্দে অপলক চোখে তার মুখের দিকে তাকিয়ে থাকবে, আর তখন যামিনী ঘুমিয়ে থাকবে অথবা নিজের কল্পনার জগতে হারিয়ে থাকবে। তারা দুজনেই একে অপরকে চায়, দুজনের মনেই এখনো ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসা যেন আর একই মুহূর্তে একই সুরে জেগে ওঠে না। তাই একসঙ্গে পরস্পরকে সম্পূর্ণভাবে পাওয়ার পথে আজ অসংখ্য অদৃশ্য বাধা দাঁড়িয়ে আছে। সময়, অভ্যাস, স্মৃতি, কল্পনা আর জীবনের দীর্ঘ ব্যবধান। যামিনী ও ভূপতির জীবনের এই আবেগময় অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা শুধু অনুভূতি নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে দায়িত্ব, ত্যাগ এবং সময়ের কঠিন পরীক্ষা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।